ন্যারেটিভ তো বয়ান তো সবসময় তৈরি করা হয়, সুতরাং দুটার মধ্যেই যে দুটার একটা সত্য একটা মিথ্যা বা দুটাই সত্য এরকম তো হবে না। প্রথম কথা হলো যে ঘটনার তো ভিডিও ফুটেজ আছে, তো ভিডিও ফুটেজ থেকেই তো বের করা যায় যে আসলে এনসিপি নিজে নিজে করছে নাকি জামাতে ইসলামী ভিতরে ঢুকে করছে নাকি বিএনপির ছাত্র দল করেছে। এটা তো নিয়ে খুব একটা বয়ান বানানোর সুযোগ আছে কি? কেন, আমাদের কাছে অনেক ফুটেজ আছে, সেসব ফুটেজ দেখানো হচ্ছে। কেউ কেউ তো মানে বীর দর্পে ফুটেজ গুলা প্রকাশও করছেন। প্রথম আলোর আগুন লাগানোর পর দেখেন নি কতজন হুম। ফুটেজ করলো প্রথম আলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন, এটা তারা একটা মহান দায়িত্ব পালন করেছে, জিহাদি দায়িত্ব করেছে না? তো এইসব ফুটেজ দেখলেই বোঝা যাবে যে কারা করছে। এখন আপনার ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি, উনি এখন জামাতের কি রোলে আছেন আমি জানি না। উনি যে একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন, সেই স্ট্যাটাসটা আবার কিন্তু উনি সরিয়ে ফেলেছেন। হুম। সরিয়ে ফেলেছেন, পরবর্তীতে আলাপ আলোচনা হয়েছে সমালোচনা বা বেশ হয়েছে, সমালোচনা হয়েছে, সরিয়ে সরিয়ে ফেলেছে। ফেলেছেন। কিন্তু প্রথমে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন, দিয়ে দিয়ে প্রকাশ করলেন যে এনসিপি কে প্রাসঙ্গিক করার জন্য এনসিপি নিজেই এসব ঘটনা ঘটাচ্ছে। আমার মনে হয় এটা খুব ভালো খিল্ল স্ট্যাটাস ছিল, একদম স্ট্রেট হয়ে। এই স্ট্যাটাসটা যায় না, জামাতের সাথেও যায় না। জামাত এই ধরনের, জামাতের একজন নেতা এই ধরনের স্ট্যাটাস দেওয়াটা খুবই ভালো খিল্লতা। কারণ যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঘটনাটা কি ঘটছে, সেখানে এটা কিন্তু করার তাহলে দরকার নেই। জামাত কেন একটু নীরব থাকলো? মানে জামাতের হ্যাঁ, শক্ত ওই যে ভূমিকা এখনো নাই, এনসিপির সাথে তখন জামাতের নীরব। কি একটু, হ্যাঁ, এনসিপির সাথে কি জামাতের একটু টানা পোড়েন চলছে কিনা, এটা একটা প্রশ্ন হতে পারে। কিছুটা টানা পোড়েন তো ফুয়াদ ইঙ্গিত করলেন যে স্থানীয় হুম। সরকার নির্বাচন নিয়ে টানা পোড়েন আছেই। যে ধরেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরে, উত্তর, দক্ষিণ, দক্ষিণে অলরেডি তো একজনকে জামাতে ইসলামের পক্ষ থেকে মোটামুটি ঘোষণাই করে সাদিক খান। হুম। দেওয়া হয়েছে যে কে নির্বাচন করবেন। সেখানে কিন্তু একজন এনসিপির বড় নেতা, যিনি উপদেষ্টা ছিলেন, তারও নির্বাচন করার ইচ্ছা ছিল। আসিফ তো মাহমুদ। এরকম যদি আপনি সারা দেশে দেখেন, আমি কয়েকটা শহরে গিয়েছিলাম, মানে গ্রামের দিকে গিয়েছিলাম। আমি কিন্তু প্রত্যেক জায়গায়, অলমোস্ট প্রত্যেক জায়গায় জামাত ইসলামের কে ক্যান্ডিডেট হচ্ছেন এরকম ডিক্লেয়ার করা ফেস্টুন এবং বড় ব্যানার টাঙানো দেখেছি। এগুলো নির্বাচনী আইন ভঙ্গ করে না না কিনা, এটা একটা প্রশ্ন। কেন, স্থানীয় সরকার নির্বাচন কিন্তু হবে দলীয় ভিত্তির বাইরে, দলীয় নির্বাচন হবে না। কিন্তু আমি নিজেই দেখেছি, ফুয়াদ সাহেব দেখেছেন কিনা উনিও দেখতে পারেন নিশ্চয়ই, যে তারা তাদের যে ক্যান্ডিডেট তাদের প্রচার করে দিচ্ছে এবং তারা কিন্তু পোস্টার ব্যানার ফেস্টুন লাগিয়ে ফেলছে। তো এই ক্ষেত্রে এনসিপির সাথে নিশ্চয়ই তাদের যে আলাপ আলোচনা, যে কারণে এনসিপি বিএনপি ছেড়ে জামাতের সাথে গেল, সেটাও তো আরেকটা নাটকীয় ঘটনা বলি, তাই না? হুম। একসময় তো বিএনপির সাথেই তারা কথাবার্তা বলার চেষ্টা করছিল এবং সিট অ্যাডজাস্টমেন্টের চেষ্টা করছিল। তারপরে তারা জামাতের এখানে চলে গেল এবং অনেকে মনে করেন, আমিও মনে করি যে এটা তাদের একটা আত্মহত্যার মতো। কেন, এনসিপি একটা দল, যে দলটাকে নতুন একটা দল এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নেতাদেরকে নিয়ে এই দলটা গঠিত হয়েছে, সুতরাং তাদের একটা ওয়েটিং টাইম থাকার কথা। এবং তাদের একটা বড় দলে, মানে বাংলাদেশে আমরা সবসময় বলি যে দুটা দল ক্ষমতায় আছে এবং দুটো দলকে আমরা দেখেছি, আর আমরা সামরিক স্বৈরশাসন দেখেছি। এই তো বাংলাদেশ, বাংলাদেশের 55 বছর। তো আর কাউকে দেখি নেই, আর জামাতকেও দেখিনি অবশ্য। জামাত তো এইবার অনেক ভালো বিরোধী দলের চলে আসছে, কখনো কোথাও আসে নাই, মানে তাদের জন্মলগ্ন থেকে কোথাও আসে নাই। তো এখন এনসিপির কাছে এরকম একটা প্রত্যাশা মানুষের হয়তো ছিল, কিন্তু এনসিপি কিন্তু সেই প্রত্যাশার এখন ধারে কাছে নেই। এখন এনসিপির যে অবস্থা, তাতে তারা জামাত জোট ছেড়ে বাইরে চলে যাবে এরকম ভাবাটা খুব মুশকিল। কারণ তাদের তো ওই শক্তি নাই, এবং তারা অলরেডি তাদের যে শক্তি বা তাদের যে জনপ্রিয়তা, সেখানে তাদের ভাটা পড়েছে। আপনি সেরকম ভাটা তো আজকে তো ইউনিভার্সিটিতে ডাকসু একটা জুলাই বিষয়ে একটা পোস্টার আয়োজন করেছিল, পোস্টার অথবা গ্রাফিটি আয়োজন হুম। করেছিল ডাকসু। এবং ওটার ভিডিও ফুটেজ নিশ্চয়ই আপনি দেখেছেন, বা না দেখে থাকলে, একজন বক্তৃতা করছে আর দুইজন লোক চেয়ারে বসে আছে, আর কোনো লোকজন নাই। এটা কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা, মানে মানুষ কি জুলাই আন্দোলনে যোগ দিয়েছিল, তারা নিজেদেরকে প্রতারিত ভাবতে শুরু করেছে হুম। কিনা, বা জুলাই আন্দোলনের যারা নেতা ছিলেন তাদের উপর থেকে বিশ্বাস চলে যাচ্ছে কিনা, এরকম একটা বড় জায়গাও কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। সেখানে একটা বড় ধরনের ব্যত্যয় হয়ে যাচ্ছে কিনা বা বড় ধরনের পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা, এটাও কিন্তু আলোচনা
করার স্কোপ আছে বা জি, ভবিষ্যতে আমাদের একটা করতে গুরুত্বপূর্ণ হবে। বিষয় তুললেন। এটা নিয়েও একটু প্রশ্ন করতে চাই। কিন্তু তার আগে আপনি একটু সরকারের ভূমিকাটাও শুনে নিই। যে সরকারকে আমরা কি ভূমিকায় দেখলাম? ধরেন অন্তর্বর্তী সরকারের সময়ও গোপালগঞ্জে গিয়ে এনসিপি হামলার শিকার হলো। তখন আমরা দেখেছিলাম কিভাবে এপিসি পাঠিয়ে সেনাবাহিনী বিশেষ একরকম অভিযান করে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলো এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনে মিলে পুলিশ কন্ট্রোল রুমে বসে জুস খেতে খেতে দেখছিলেন যে পরিস্থিতি কেমন সেটি দেখছিলেন। মানে খুবই যে সরকারের সদিচ্ছা আছে বা তৎপর সরকার তাদের নিরাপত্তা দেবার ব্যাপারে সেটি একদম চোখের সামনে এসেছে। আর এখানে দফায় দফায় হবিগঞ্জে হামলা শিকার হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে আছে। এই হবিগঞ্জ থেকে 144 ধারা জারি করা হলো, আবার যাচ্ছে সিলেটে গিয়ে হামলা শিকার গোলাপগঞ্জে। মানে বারবার হামলা শিকার হচ্ছে, তারা মামলাও করছে, কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে না, তাদেরকে নিরাপত্তাও দেওয়া হচ্ছে না, মানে কিছুই হচ্ছে না একরকম এরকম। ফলে সরকারের আসলে ভূমিকা এমন কেন, বা মানে সরকারের ভূমিকাটা আপনি কিভাবে দেখেন? না, সরকারের ভূমিকা তো মানে খুবই স্পষ্টভাবে বলতে হলে তো বলতে হবে যে সরকার এখানে যে তাদের যে নিরপেক্ষ ভূমিকা মানে রাষ্ট্রযন্ত্রের যে নিরপেক্ষ ভূমিকা সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না। এবং একটা মামলাও কিন্তু হয়েছে তাদের বিরুদ্ধে, কি হুম, আইফোন ছিনতাইয়ের মামলা টামলা। তো হুম। এখন যদি আপনি অতীতের কথা চিন্তা করেন, অতীতে যেমন হতো, যেমন মিলন সাহেবের নামে একটা ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের মামলা ছিল চাঁদপুরে, কচুয়াতে। তো এরকম মামলা ধরেন, এই যে মামলা প্লেট হলো চুরির বা মামলা ছিল সাবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে, মানে এরকম তাই না? তো সব আপনি পক্ষই চিন্তা করেন যে পাল্টাপাল্টি এই যে গিয়েছে। মামলার যে আগের মতোই মানে সবকিছু যদি আগের মতোই চলে, তাহলে তো অবশ্যই সরকারকে এখানে তাদের যে সহনশীলতা এবং তারা যে গণতন্ত্রে বিশ্বাস করেন এবং গণতান্ত্রিক রাজনীতিটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান, তারা তো তত্ত্বাবধায়ক সরকারও আনতে চান, তাই না? তত্ত্বাবধায়কের সরকারের অধীনে তাদের পরবর্তী নির্বাচন হওয়ার কথা, পরবর্তী হয়তো কয়েকটা নির্বাচন হওয়ার কথা। কি হবে আমরা জানি না এখনো, সংসদে কি ধরনের বিল পাস হয় তার উপর নির্ভর করবে। তো এই যে এই বিষয়গুলোতে তো সরকারকে অবশ্যই যে আইনগত দিকগুলো বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে। হতে পারে আপনি কেউ অতি উৎসাহী হয়ে ঘটনা ঘটিয়ে দিতে পারে। একেবারে আমি মনে করি না যে সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ওই স্থানীয় ভাইয়াদের ইয়েতে ঘটতে পারে। স্থানীয় ভাইয়া হয়তো আরেক বড় ভাইয়ার নজর টানতে চান। তো তারপরে কিন্তু সরকারকে ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থাটা যত তাড়াতাড়ি নেওয়া যাবে সরকারের ইমেজটা তত ভালো হবে বলে আমি মনে করি। এটাতে কিন্তু সরকারের ইমেজ সংকট সৃষ্টি হচ্ছে। হুম। একটা ঘটনা দিয়ে কিছু হবে না, বাট এগুলো যদি ঘটতে থাকে লাগাতার সারা দেশ জুড়ে, এবং অন্যদিকেও কিন্তু আমরা খুব একটা অ্যাগ্রেসিভ বক্তব্য দেখতে পাচ্ছি। ওই যে আপনি একটু আগে বলছিলেন, তখন আমরা এটাকে মনোযোগ দেই নাই, যে বলছিলেন না 5 বছর থাকতে দেওয়া হবে না, এটা কিন্তু খুব অগণতান্ত্রিক বক্তব্য। মানে একটা সংসদ নির্বাচনের পরে দেশটা 5 বছর চালানো তাদের কাজ। হ্যাঁ, তার 5 বছরের মধ্যে বড় কোনো ঘটনা বা অনেক কিছু ঘটে যেতে পারে, বাট আপনাকে এই 5 মাসের মধ্যে আপনি বলে দিলেন 5 বছর চলতে পারবে না, রক্তের প্রতিশোধ রক্ত দিয়ে নিব, খুবই অ্যাগ্রেসিভ ভূমিকা দেখা যাচ্ছে। সেখানেও কিন্তু তাদেরও সচেতন হওয়ার দরকার আছে, তাদেরও হুম। ভাষা পরিবর্তনের দরকার আছে। সকলের ভাষায় গণতান্ত্রিক ভাষায় আসতে হবে, এবং রাষ্ট্রযন্ত্র, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কারো মুখের দিকে তাকিয়ে তারা কাজ করবেন, এটা হওয়ার কথা না, হতে পারে না, হলে বিপদ আছে ভবিষ্যতে।